আসসালামু আলাইকুম। আমি তানভীর রহমান। আজকে বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলীতে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি ৪৫তম লিখিত পরীক্ষায় এসেছিল। শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েলের বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে, আপনি কি এ বক্তব্যের সাথে একমত? এবং এর দ্বিতীয় অংশে ছিল প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের টেকসই সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন। এই প্রশ্নটির মার্ক ছিল ১৫ এবং এটি একটি বিশ্লেষণধর্মী প্রশ্ন ছিল। যেহেতু এটা ৪৫তম বিসিএসে অলরেডি চলে এসেছে এবং সুতরাং ৪৬তম বিসিএসে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরেও এখান থেকে যারা প্রশ্নের উত্তরগুলো কিভাবে তাত্ত্বিক রূপরেখা দাঁড় করিয়ে কিভাবে উত্তর করতে হয়, যারা এই ব্যাপারে যারা জানতে চান তাদের জন্য এটা সহায়ক হতে পারে। এবং যারা প্যালেস্টাইন ইসরায়েলের যে সমাধানগুলো অ্যাকাডেমিশিয়ানরা যে সমাধানগুলো আলোচনা করেন, সেই সমাধানগুলো কী সেই ব্যাপারে যারা জানতে চান তাদের জন্য ভিডিওটা সহায়ক হতে পারে। এর প্রথম অংশে এই প্রশ্নটার উত্তরে, যেহেতু এখানে বক্তব্যের সাথে একমত কিনা জানতে চাওয়া হয়েছে, সুতরাং এখানে আপনি একমত বা দ্বিমত যে কোনো একটা হতে পারেন, কিন্তু আপনার এখানে মার্কটা ডিপেন্ড করবে আপনার আর্গুমেন্টের উপর, যে আপনি কিভাবে আপনার আর্গুমেন্টটা দাঁড় করাচ্ছেন এবং শেষ করছেন। আমি যেভাবে উত্তর করেছিলাম পরীক্ষার খাতায়, আমি সেভাবেই বলছি। প্রথম অংশে আমি যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন ইসরায়েলের বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে বা এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে, এই বক্তব্যকে সমর্থন করেছিলাম। এবং এর পেছনে যে যুক্তিগুলো আমার ছিল সেগুলো হচ্ছে, প্রথমত যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা, সেটি একটি, যে যুক্তরাষ্ট্র যেই সমাধানেই আসা হোক না কেন, সেই সমাধানের পক্ষে যে উভয় রাষ্ট্রকে সিকিউরিটি দেওয়ার যে বিষয়টা, উভয় রাষ্ট্রের সিকিউরিটি এনশিওর করার সক্ষমতা যুক্তরাষ্ট্র রয়েছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের যে ডিপ্লোম্যাসি, ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের যে পক্ষে যে স্বার্থ সংশ্লিষ্ট যারা গোষ্ঠী রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশসমূহ, মুসলিম দেশসমূহ, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল প্যালেস্টাইন, এই সমস্ত দেশগুলোর উপরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে, যার দ্বারা তারা এই সমস্যায় একটা ভালো নেগোসিয়েশনে আসতে পারে। এবং তৃতীয়ত, যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে এই ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের সাথে ঐতিহাসিকভাবে তারা যুক্ত। অসলো অ্যাকর্ড, ক্যাম্প ডেভিড অ্যাকর্ড বা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, এই সমস্ত বিষয়গুলোর সাথে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সুতরাং আমার মনে হয়, এবং যেহেতু যুক্তরাষ্ট্র বর্তমানে হেজেমনিক পাওয়ার প্র্যাকটিস করছে বিশ্বজুড়ে, সুতরাং আমার মনে হয় যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হতে পারে যে এই দীর্ঘদিন ধরে চলে আসা এই দ্বন্দ্ব সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল, প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের টেকসই সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন। প্রথমত, টেকসই সমাধান বা দীর্ঘস্থায়ী সমাধানগুলো কী? অ্যাকাডেমিশিয়ানরা কোন ধরনের সমাধান নিয়ে আলোচনা করে? মোটামুটি তিনটি সমাধান বেশি প্রচলিত। তার একটি হচ্ছে অন স্টেট সলিউশন বা একরাষ্ট্রিক সমাধান, টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্রিক সমাধান, এবং কনফেডারেশন। অন স্টেট সলিউশনটা হচ্ছে এমন একটি সলিউশন যেখানে একটি মাত্রই রাষ্ট্র থাকবে, সেই ইসরায়েল অথবা প্যালেস্টাইন, এই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে একটি মাত্রই রাষ্ট্র হবে এবং সেই রাষ্ট্রটা হবে স্বাধীন, সার্বভৌম, এবং সেই রাষ্ট্র হবে একদম অ্যাবসলিউট সেকুলার ডেমোক্রেটিক স্টেট, যেখানে প্রত্যেক নাগরিকের ধর্ম পরিচয়ের চাইতে, বর্ণ পরিচয়ের চাইতে বেশি গুরুত্ব পাবে তার নাগরিক পরিচয়, এবং প্রত্যেকেই সমান সুযোগ, সমান অধিকার ইত্যাদি ভোগ করবেন। এবং টু স্টেট, এই যে অন স্টেট সলিউশন, এর যে এই সমর্থকগণ মূলত যারা অ্যাকাডেমিশিয়ান, তারা হিউম্যান রাইটস গ্রুপ যারা পরিচালনা করেন, এই সমস্ত অর্গানাইজেশনগুলো, এরাই এর বেশি সমর্থন বেশি করেন। এবং অন্যদিকে টু স্টেট সলিউশন, এইটা হচ্ছে যে এই ভূখণ্ডে দুটো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, একটি ইসরায়েল এবং অন্যটি প্যালেস্টাইন। দুঃখিত।
দুটো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে এবং একটি হচ্ছে ইসরায়েল এবং অন্যটি প্যালেস্টাইন, এবং তারা যে 1967 সালের পূর্বে যে বর্ডার ছিল সেই বর্ডার অনুযায়ী এই দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং প্রয়োজন মাফিক কিছু ল্যান্ড সোয়াপ করা হতে পারে যেগুলো ডিসপিউটেড ল্যান্ড, এবং সেখানে উভয় রাষ্ট্র যেহেতু স্বাধীন সার্বভৌম সেখানে তাদের যে নীতি নির্ধারণ বা অন্যান্য বিষয়ে তাদের অবশ্যই স্বাধীনতা থাকবে। এবং এই টু স্টেট সলিউশনের যারা সমর্থক তারা মূলত যুক্তরাষ্ট্র, দু একটি আরব কান্ট্রি, অন্যদিকে যারা ইউনাইটেড নেশনস এবং এই জাতীয় কিছু প্রতিষ্ঠান, আরব লীগ, এরাই হচ্ছে এর সমর্থক। এবং আরেকটি যে সমাধান রয়েছে কনফেডারেশন, এখানে বলা হচ্ছে যে এই ভূমিতে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে এবং রাষ্ট্রগুলো স্বাধীন সার্বভৌমভাবেই পরিচালিত হবে, এবং যে ডিসপিউটেড ল্যান্ড বা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন পররাষ্ট্রনীতি, সিকিউরিটি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে উভয় রাষ্ট্র একসাথে সেই সমস্যাগুলো ডিল করবে। এবং কথা হচ্ছে কোন সমাধানটি টেকসই বলে আপনি মনে করেন, বা সেই সমাধানটি বাস্তবায়নের তাত্ত্বিক রূপরেখা কী হবে? পরীক্ষার খাতায় আমি অন স্টেট সলিউশনকে প্রস্তাব করেছিলাম এবং টু স্টেট বা কনফেডারেশন সেগুলোকে নাকচ করে দিয়েছিলাম, এবং কেন করেছিলাম তার পেছনে আমার কয়েকটি সুনির্দিষ্ট পয়েন্ট ছিল, সেগুলো ব্যাখ্যা করছি। তো প্রথমত তালুকদার মনিরুজ্জামান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, তার একটি বই রয়েছে দ্য বাংলাদেশ রিভলিউশন অ্যান্ড ইটস আফটারম্যাথ। এই বই উনি একটি চমৎকার কথা লিখেছেন যে কোনো একটি রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হলো তার প্রেক্ষিতে আমরা যা অনেকটা অনুমান করতে পারি যে সেই রাষ্ট্র আন্তর্জাতিক এবং জাতীয় বিষয়গুলোর সাথে কীভাবে ডিল করবে। তো ইসরায়েল রাষ্ট্রের যদি প্রকৃতি সম্বন্ধে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই রাষ্ট্রটি কিভাবে আন্তর্জাতিক এবং জাতীয় বিষয়গুলো ডিল করবে, এবং সুতরাং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে টু স্টেট সলিউশন বা কনফেডারেশন এইগুলো প্রতিষ্ঠিত হলে আসলে কী সমস্যাগুলো দেখা দিবে। প্রথমত ইসরায়েল রাষ্ট্রের প্রকৃতি যদি আমরা দেখি, এটি একটি কলোনিয়াল পাওয়ার দ্বারা আরোপিত একটি রাষ্ট্র। কলোনিয়াল পাওয়ার হচ্ছে যুক্তরাজ্য, এবং যারা দেখা যাচ্ছে যে ইউরোপীয় যারা ইহুদি ছিল তাদের মাধ্যমে তাদেরকে প্যালেস্টাইনের ভূখণ্ডে পাঠিয়ে সেখানে অর্থ খরচ করে বা বিভিন্নভাবে তারা সেই জমিগুলো তারা ধীরে ধীরে আত্মীকৃত করে নেয়, এবং সেখানে একটি পরবর্তীতে প্যালেস্টাইনের জনগণের কোনো রকম কনসেন্স ছাড়া সেই জায়গায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সুতরাং যেহেতু এটি কলোনিয়াল পাওয়ার দ্বারা প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্রের মধ্যে কলোনিয়াল কিছু বৈশিষ্ট্য থাকতেই পারে এবং সেটা খুবই স্বাভাবিক। এবং দ্বিতীয়ত এই রাষ্ট্রটি একটি বর্ণবাদী রাষ্ট্র। বর্ণবাদী কেন বলছি? তাদের যে আদর্শ, যেই আদর্শের উপর ভিত্তি করে এই রাষ্ট্রটি গড়ে উঠেছে সেটি হচ্ছে জায়নবাদ। জায়নবাদ হচ্ছে এমন একটি আদর্শ যেখানে বলা হচ্ছে যে প্যালেস্টাইন ভূমিতে ইহুদিদের নিয়ে একটি রাষ্ট্র গঠিত হবে যেখানে ইহুদিদের অধিকারী প্রাধান্য পাবে, অর্থাৎ যারা চুজেন পিপল, ইহুদি ধর্মের মতে চুজেন পিপলদের নিয়ে এই রাষ্ট্রটা গঠিত হবে। যখন আমি বলবো চুজেন পিপল, তার মানে তখন অটোমেটিক অন্য যারা লোক তাদেরকে আমরা আলাদা করে নিচ্ছি। সুতরাং এইটাকে বর্ণবাদ বলা যায়। 1975 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একটি রেজলিউশন পাস হয়, সেটি হচ্ছে 3379 এই রেজলিউশনটি। সেখানে জায়নবাদকে বর্ণবাদ হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও আর বিভিন্ন মুসলিম তাত্ত্বিক, খ্রিস্টান তাত্ত্বিক, এমনকি ইহুদি তাত্ত্বিকগণও একে অনেকেই বর্ণবাদ বলে স্বীকার করে, যেমন আভিস শ্রেইম, ইলান পাপ্পি, তারপরে ডক্টর ইউরি ডেভিস, এরা সবাই ইহুদি স্কলার এবং এরাও মনে করেন যে এটি বর্ণবাদী রাষ্ট্রের একটি সমস্যা হচ্ছে এটি জাতিরাষ্ট্রের মতো অন্যান্য জাতিকে অ্যাসিমিলেট করতে পারে না, অর্থাৎ অন্য জাতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে তারা নিজেদের মধ্যে ধারণ করতে পারে না। যখনই বর্ণবাদী কোনো রাষ্ট্র বা কোনো বর্ণ অন্য বর্ণের সাথে সংমিশ্রণ ঘটাতে যায় তখন সেই বর্ণের তার বিশুদ্ধতা হারায়। সুতরাং তারা কখনোই অন্য কোনো বর্ণকে প্রশ্রয় দিতে পারে না। সুতরাং ইসরায়েল রাষ্ট্র
ইহুদি ছাড়া অন্য কোনো ধর্ম, বর্ণ বা অন্য কোনো গোষ্ঠীর সাথে কখনোই তারা নিজেদেরকে একীভূত করতে সক্ষম হবে না। এটা করলে তাদের যে জায়নিজমের যে মূল থিমটা সেটাই অশুদ্ধ হয়ে যাবে। তৃতীয়ত, এই ইসরায়েল রাষ্ট্রটা গড়ে উঠেছে একটি ঐশ্বরিক ধারণার উপরে, অর্থাৎ নিজেদের বিশ্বাসের উপরে। অর্থাৎ আমার বিশ্বাস কখনো অন্য কারো বিশ্বাসের সাথে মিলতে নাও পারে, সুতরাং আমার যে ঐশ্বরিক ধারণা সেটা অন্য আর একজন ব্যক্তির ঐশ্বরিক ধারণার সাথে নাও মিলতে পারে। কিন্তু যখন ইসরায়েল রাষ্ট্রের ক্ষেত্রে আমরা কথা বলবো, সেখানে এই যে ঐশ্বরিক ধারণাটা সেটা হচ্ছে ইহুদিবাদ থেকে এসেছে, ইহুদি ধর্মের ঐশ্বরিক ধারণা। এবং ইহুদি ধর্মের ঈশ্বর কি বলছেন তার উপরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটা অন্যরা মেনে নিতে পারে না বা পারবে না, এটা খুবই স্বাভাবিক। এবং এই যে ঐশ্বরিক ধারণা, ইহুদি ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম যাই বলি না কেন, এগুলো হচ্ছে এমন এক যুগের ধর্ম যেই যুগ ছিল হচ্ছে নগর রাষ্ট্রের যুগ। নগর রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আমরা দেখতে পারি যে সেই মধ্যযুগ বা প্রাচীন যুগে সেখানে নগরের মাঝখানে থাকতো হচ্ছে তথাকথিত সভ্য বা উন্নত শ্রেণীর লোকেরা, মাস্টার ক্লাস, এবং নগরের বাইরে ঘেরাটোপের বাইরে থাকতে হচ্ছে স্লেভ বা শ্রমিক শ্রেণীর লোকেরা, এবং তারা সাধারণত সেই মাস্টার ক্লাসকে বিভিন্নভাবে তাদেরকে সার্ভ করে যেত। সুতরাং ইসরায়েল রাষ্ট্রে যদি এখানে যদি দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠিত, অর্থাৎ টু স্টেট যদি এস্টাবলিশ করা হয়, সেখানে নগর রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য যে আমরা দেখতে পাবো না সেরকম বলা যায় না। সুতরাং আমরা দেখি যে এটা যেহেতু একটা কলোনিয়াল বৈশিষ্ট্য এখানে থাকবে, নগর রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং এটা একটা বর্ণবাদী রাষ্ট্র যেহেতু সুতরাং যদি দুইটি রাষ্ট্র বা কনফেডারেশন গঠন করা যায়, তখন যে সমস্যাটা হবে সেটি হচ্ছে ইসরায়েল রাষ্ট্র, যেহেতু এই রাষ্ট্রটি প্রযুক্তিগত দিক থেকে এবং অনেক এগিয়ে রয়েছে প্যালেস্টাইনি জনগণের চাইতে, সুতরাং আমরা দেখতে পাবো যে প্যালেস্টাইনকে তারা অনেকটা, প্যালেস্টাইনের উর্বর ভূমি, প্যালেস্টাইনের সস্তা শ্রম, এই সমস্ত বিষয়গুলোকে তারা অনেকটা কলোনিয়াল যে শোষণ আমরা দেখতে পেয়েছি পূর্বে, সেইভাবে কাজে লাগাবে। অর্থাৎ ঘেরাটোপের মাঝে থাকবে ইসরায়েল রাষ্ট্র এবং তার দুপাশে থাকবে হচ্ছে প্যালেস্টাইন, এবং প্যালেস্টাইনের সস্তা শ্রম এবং প্যালেস্টাইনের যে ভূমি, সেইগুলোকে তারা কলোনিয়াল বা শোষণের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এবং যেহেতু অন্য ব্যাপারটা যদি দেখি যে যখন দুটি রাষ্ট্র গঠিত হবে, তখন প্যালেস্টাইন রাষ্ট্রকে আমাদের অবশ্যই অস্ত্র বা অন্য নিজেদের সেলফ ডিফেন্সের ব্যবস্থা করে দিতে হবে। তখন যেহেতু আমরা উভয় রাষ্ট্রই আইডিওলজি চেঞ্জ করছি না, সুতরাং এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা থেকেই যাবে, এবং কনফেডারেশন হলে দেখা যাবে যে কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুইটা রাষ্ট্রের মধ্যে বিবাদ, এবং টু স্টেট ওখানে এস্টাবলিশ হলে এই সমস্ত যেহেতু কলোনিয়াল এক ধরনের এক্সপ্লয়টেশন আমরা দেখতে পাবো, বা নগর রাষ্ট্রের যে আচরণ সেটাও আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে দেখা যায় এই দ্বন্দ্বটা কিন্তু থেকেই যাবে, আদর্শিক দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বটা সংঘাতটা অবশ্যই সামরিক দিকেও এগোতে পারে। এবার বলি অন স্টেট সলিউশনের কথা, যে অন স্টেট সলিউশনটা হলে কিভাবে এই সংঘাতটা থামতে পারে। অন স্টেট সলিউশনে যেহেতু বলা হচ্ছে যে একটিমাত্র রাষ্ট্র হবে এবং সেই রাষ্ট্রটা সেকুলার ডেমোক্রেটিক স্টেট হবে, সুতরাং এইখানে প্রথমত যখন ডেমোক্রেটিক স্টেট হবে তখন জায়নিজমটা অবশ্যই আমাদেরকে প্রথমত জায়নিজম থেকে সরে আসতে হবে। সেই রাষ্ট্রের ইসলামবাদ বলি বা জায়নবাদ বলি, এই সমস্ত কোনো কিছুই সেখানে থাকবে না। সেখানে হচ্ছে গণতান্ত্রিক চর্চা করা হবে, অর্থাৎ ডেমোক্রেসির মধ্যে ইকুয়াল রাইটস থাকবে প্রত্যেক নাগরিকের জন্য, ডিগনিটি থাকতে হবে, প্রত্যেক নাগরিকের ডিগনিটি থাকবে, এবং সেখানে সমান ভোটাধিকার থাকবে। অর্থাৎ এই যে ডেমোক্রেসিটা সেটাকে ফার্মলি এস্টাবলিশ করতে হবে। শুধুমাত্র ভোটাধিকার নয়, গণতন্ত্রের যে মূল যে বিষয়টা, যে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার, এই সমস্ত বিষয়গুলো প্রথমত প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয়ত পরিচয়ের যে দ্বন্দ্ব,
এগুলো হচ্ছে তাত্ত্বিক রূপরেখা, অর্থাৎ প্রথমত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দ্বিতীয়ত পরিচয়ের দ্বন্দ্ব, পরিচয়ের যে সংকট ইসরায়েল প্যালেস্টাইনের, সেই সংকটটা দূর করতে হবে। সংকটটা কীভাবে দূর করা যেতে পারে সে বিষয়ে আমাদের একটি সুন্দর ধারণা দিয়েছেন অমর্ত্য সেন তার আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স বইয়ে। অর্থাৎ তিনি প্রপোজ করছেন মাল্টিপল আইডেন্টিটির উপরে। অর্থাৎ এই যে আমি ইসরায়েলি বা আমি প্যালেস্টাইনি বা আমি মুসলমান বা আমি ইহুদি, এই যে ধারণা, সেই ধারণার থেকে বের হয়ে এসে মাল্টিপল আইডেন্টিটির উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে আমাদের একই সাথে বহু পরিচয় থাকে। আমি একই সাথে একজন ছাত্র, আমি একই সাথে বাংলাদেশের নাগরিক, আমি একই সাথে দক্ষিণ এশিয়ার নাগরিক, আমি একজন ফুটবল ফ্যান ইত্যাদি, আমার বিভিন্ন পরিচয় রয়েছে। সুতরাং আমার এই যে শুধুমাত্র একমাত্রিক কোনো একটি পরিচয় যে আমি মুসলমান বা আমি বাংলাদেশি বা আমি বাঙালি, এই কোনো একমাত্রিক পরিচয়ের উপর গুরুত্ব না দিয়ে ভিন্ন ভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন পরিচয়ের উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে আমি শুধুমাত্র ইসরায়েলি বা আমি শুধুমাত্র প্যালেস্টাইনি, আমি শুধুমাত্র মুসলিম, এই পরিচয়ের উপর গুরুত্ব না দিয়ে সেখানে একটি যে বহুমাত্রিক পরিচয়ের উপর গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বহুত্ববাদ। বহুত্ববাদ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর লোকেরা, ধর্মগোষ্ঠী, বর্ণগোষ্ঠী, জাতিগোষ্ঠীর লোকেদের একসাথে বসবাস করার হচ্ছে একটি তাত্ত্বিক রূপরেখা। হার্ভার্ড প্লুরালিজম প্রজেক্টের ডিরেক্টর ডায়না এল এক, উনি দেখিয়েছেন যে কীভাবে বহুত্ববাদ কায়েম করে কোনো একটি রাষ্ট্রে বা কোনো একটি সমাজে বিভিন্ন জাতি, গোষ্ঠী, বর্ণগোষ্ঠী, ধর্মগোষ্ঠীর সম্মিলন ঘটানো সম্ভব এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। উনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এক্সাম্পল দিচ্ছে। এখানে যুক্তরাজ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির লোকেরা একই সাথে এখানে বসবাস করছে। অর্থাৎ এখানে একটি সিভিক এথনিক ন্যাশনালিজমের পরিবর্তে একটি সিভিক ন্যাশনালিজমের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, যার দরুন দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা একই সাথে বসবাস করতে পারছে। এই সিভিক ন্যাশনালিজম কীভাবে গড়ে তোলা যায় তার জন্য উনি বলছেন যে আমাদের যে বাউন্ডারি লাইন, আমাদের যে পরিচয়ের যে বাউন্ডারি লাইন, সেগুলোকে আগে বুঝতে হবে এবং সেইগুলো নিয়ে কাজ করতে হবে। সেই বাউন্ডারি লাইনগুলো ধীরে ধীরে মুছে ফেলতে হবে। অর্থাৎ আমি মুসলমান এবং আরেকজন ইহুদি, আমাদের যে পরিচয়ের যে বাউন্ডারি লাইন, সেগুলো কি, সেগুলো বুঝতে হবে এবং সেই বাউন্ডারি লাইনগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ধীরে ধীরে সেগুলো মুছে ফেলতে হবে এবং পরিচয়টা আমাদের একটি নতুন পরিচয় গড়ে তুলতে হবে। যেমন আমরা ইন্দোনেশিয়াতে দেখতে পারি যে কীভাবে বহুত্ববাদ দিয়ে একটি রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা হয়েছে। সেখানে বিভিন্ন জাতি, ধর্মীয় গোষ্ঠীর লোকেরা রয়েছে এবং সেখানে তারা সুন্দর সহাবস্থান করে যাচ্ছে। তো আমরা ডেমোক্রেসি, তারপরে আইডেন্টিটি পলিটিক্স এবং প্লুরালিজম, এই তিনটি ব্যাপারের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা সামাজিক প্রকৌশলের মাধ্যমে আমরা ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের একটি অর্থাৎ উভয় দেশের নাগরিকের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মিটিয়ে তাদেরকে নতুন একটি পরিচয়ের মধ্যে নিয়ে এসে একটি রাষ্ট্র গঠিত করতে পারে, যেখানে সকলের সমান সুযোগ, সমান অধিকার, সমান সম্মান ইত্যাদি থাকবে এবং সেই রাষ্ট্রে টোটালি সেকুলার এবং ডেমোক্রেটিক স্টেট হিসেবে সেই রাষ্ট্রটি রান করবে। সুতরাং দেখা যাবে যে এই যে ধর্মীয় যে বিভিন্ন পবিত্র স্থানগুলো রয়েছে, সেখানের এই ব্যাপারে দ্বন্দ্বগুলো টু স্টেট হলে অবশ্যই দেখা যাবে দ্বন্দ্বগুলো থেকেই যাবে, কিন্তু অন স্টেটের ক্ষেত্রে এই ব্যাপারগুলো মিটে যাবে এবং অন্য যে ব্যাপারগুলো, যে কলোনিয়াল যে বৈশিষ্ট্য বা নগর রাষ্ট্রকেন্দ্রিক বৈশিষ্ট্য বা ঐশ্বরিক ধারণার ক্ষেত্রে যে দ্বন্দ্বগুলো, সেই দ্বন্দ্বগুলো মেটানো সম্ভব হবে। এবার এই অনস্টেট সলিউশনের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো কী? প্রথমত, ইসরায়েলের একটি আদর্শিক দ্বন্দ্ব হচ্ছে এই রাষ্ট্রটি যেহেতু জায়নবাদের উপর প্রতিষ্ঠিত এবং এই রাষ্ট্রটি একই সাথে গণতান্ত্রিক হতে চায় এবং জায়নবাদ এবং গণতন্ত্র দুটো কখনোই একসাথে চলতে পারে না। সুতরাং ইসরায়েল সবসময় চাইবে যে তাদের সেই রাষ্ট্রটি গণতান্ত্রিক করতে গেলে প্রথমত যে প্যালেস্টাইনি মুসলিম যারা রয়েছে তাদেরকে সেই রাষ্ট্রে
বাইরে বের করে দেওয়া। সুতরাং তখন তার অর্থাৎ এই রাষ্ট্রটা গণতান্ত্রিক হতে হবে কেন? যেহেতু এই রাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক এসে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং তাদের গণতন্ত্র ছাড়া অন্য কোনো পন্থা নেই সেই রাষ্ট্রটা রান করার জন্য। সুতরাং এই রাষ্ট্রটা যদি গণতান্ত্রিক হয় তখন দেখা যাবে যে যেহেতু মুসলিম জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়, সুতরাং এই রাষ্ট্রটি যদি একটিমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন দেখা যাবে ইসরায়েলরা চিন্তা করবে, ইহুদিরা চিন্তা করবে, খুব অল্প দিনেই মুসলমানরা সংখ্যায় তাদেরকে ছাড়িয়ে যাবে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের শাসন ক্ষমতা আলটিমেটলি মুসলমানদের হাতেই চলে যাবে। সুতরাং তারা অবশ্যই চাইবে যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে, যেহেতু তাদের গণতান্ত্রিক রাষ্ট্রই প্রতিষ্ঠা করতে হবে জায়নবাদের বিপরীতে, অর্থাৎ সেখানে জায়নবাদও চর্চা হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রও প্রতিষ্ঠা হবে, এবং এক্ষেত্রে তাদেরকে অবশ্যই মুসলমানদেরকে বের করে দিতে হবে রাষ্ট্র থেকে। যদি সেটা না করতে পারে মুসলমানরা অল্প দিনেই শাসন ক্ষমতা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। এই জন্য ইহুদিরা কখনোই চাইবে না যে এখানে একটিমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এবং সেই রাষ্ট্র গণতান্ত্রিক হোক। যদি হয় সেক্ষেত্রে আলটিমেটলি শাসন ক্ষমতা খুব অল্প দিনেই মুসলমানদের হাতে চলে যাবে, যেহেতু তাদের জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়। এই সমস্যাটা সমাধান করা একটু ঝামেলাপূর্ণ। আর এই জন্যই দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনস বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যারা জনগণ এবং তাদের নেতৃবৃন্দ, তারা এই অন স্টেটের পরিবর্তে টু স্টেট সমস্যাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আর অন্যদিকে যারা মানবাধিকার কর্মী রয়েছে তারা অধিকাংশ ক্ষেত্রেই অন স্টেট সলিউশনটাকে প্রাধান্য দিচ্ছে। তো এইভাবেই আমার উত্তরটা লেখা হয়েছিল, জানি না কতটুকু কেমন হয়েছে। তারপর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে সহায়তা করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।